কাজী সাহেব ছেলেকে কবুল করিয়ে মেয়ের কক্ষে এসেছেন। ইনায়াত তখনও জানে না বর্তমান পাত্রের সম্পর্কে, তবে মনে মনে সিদ্ধান্ত নিয়েছে ইনায়াত, কবুল সে বলবে না, না মানে না, কখনো না। দরকার হলে জ্ঞান হারানোর ভান করবে, তাও কবুল বলাতে পারবে না আজকে কেউ তার মুখ দিয়ে। অন্যদিকে বৃষ্টি নিঃশব্দে মজা লুটছে। ইনায়াতের এই আতঙ্ক ভরা চাহনির বিষয়টা তার বেশ উপভোগ্য লাগছে। কাজী সাহেব এবার গম্ভীর কণ্ঠে বললেন, কবুল বলো মা। একবার, দুইবার, তিনবার। তবে ইনায়াত নিশ্চুপ। বৃষ্টি হেসে গুটি গুটি একসময়ে ইনায়াতের কানের কাছে ফিসফিসিয়ে বলল, কবুল না বললে কিন্তু আমাদের হ্যান্ডসাম ধুলাভাইকে হারাবি। ইনায়াত চমকে তাকালো। ধুলাভাই? হুম, তোমার সেই কালো পাঞ্জাবি পরা ওয়ার্ল্ডওয়াইড হ্যান্ডসাম কল্পপুরুষ। ইনায়াত কিছু বুঝতে পারল না। মুখে বিস্ময়ের ছাপ দেখে বৃষ্টি এবার ফোন বের করল, একটা ভিডিও চালিয়ে সামনে ধরল ইনায়াতের, যেখানে দেখা যাচ্ছে নির্ভীক বসে আছে কাজীর সামনে, পাশেই ইভান, কালো পাঞ্জাবির বোতাম খোলা, সেই চিরচেনা আত্মবিশ্বাসী ভঙ্গি। কাজী বলার সাথে সাথেই অস্ফুট শব্দে আওড়ানোর নির্ভীকের সেই তিন মধুর শব্দ শ্রবণ হতেই ইনায়াতের শরীর হিম হয়ে এল। অতঃপর ধপ করে বৃষ্টিকে জড়িয়ে ধরল ইনায়াত। চোখে জমেছে অশ্রু কণা, খুশির ঝলক চিকচিক করছে অক্ষিপল্লবে। চারপাশে তখনও সবাই হতবাক। কাজী সাহেব কিছু বুঝতে পারছেন না, মেয়েটা কি পাগল টাগল হয়ে গেল নাকি, ভেবেই চোখের চশমাটা ঠিক করে নিলেন। একবার এমন সময় ইনায়াত আর এক মুহূর্ত অপেক্ষা করল না, জোরে স্পষ্ট গলায় একসঙ্গে 5-7 বার বলল উচ্চ শব্দে বলে উঠল, কবুল, কবুল, কবুল। ইনায়াতের এহেন কাণ্ডে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। কাজী সাহেবও হাসলেন। প্রায় 10টি মাইক্রোবাস আর 2টি প্রাইভেট কার শারীরিকভাবে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির বিশাল সদর ফটকের সামনে। এর মাঝে একেবারে মাঝখানে রাখা কালো রঙের প্রাইভেট কারটির ভিতরে বসে আছে ইনায়াত, একেবারে চুপচাপ, শান্ত, যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী নারী সে। নববধূর সাজে অপরূপ দেখাচ্ছে, অথচ মুখে নেই কোনো বিষাদ, নেই কোনো কান্নার রেখা। ইনায়াতের পাশে বসে আছে বৃষ্টি, সামনের সিটের ড্রাইভার, আর ঠিক সামনে রাখা গাড়িতে উঠে বসেছে নির্ভীক, সঙ্গে ইভান। ইভান যদিও যেতে চাইছিল না সাথে, কিন্তু নির্ভীক বুঝে গেছে ইভানের মনে কোথাও একটা জায়গা দখল করে নিয়েছে বৃষ্টি। হয়তো সে নিজেও সেটা পুরোপুরি বোঝে না, বা বোঝার সাহস পায় না, তবে নির্ভীক চেয়েছে ওরা দুজন কিছুটা সময় একসঙ্গে কাটাক। তাই কোনো দ্বিধা ছাড়াই ইভানকে নিজের সঙ্গে নিয়েছে সে। ইনায়াতের মনে এই মুহূর্তে কোনো দ্বিধা নেই, নেই কোনো সংশয়। সে শুধু জানে আজ থেকে লোকটা তার স্বামী। ভালোবাসার মানুষকে পাওয়ার আনন্দের চেয়ে বড় আর কি বা হতে পারে। আসার সময় যখন তার বাবা আর চাচি অশ্রুসিক্ত চোখে তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন, তখন ইনায়াত সবার আড়ালে পিছনে দাঁড়িয়ে থাকা মিনু বেগমের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে মজা করে মুখ ভেঙচি মেরেছিল। ইনায়াত মিনু বেগমকে অপছন্দ করে, ব্যাপারটা মোটেও তা নয়, বরং অসম্ভব ভালোবাসে। আর যাদের ভালোবাসা যায় তাদের সঙ্গেই তো সবচেয়ে বেশি খুনসুটি হয়। তাই ঝগড়াটাও সবচেয়ে বেশি সে মিনু বেগমের সঙ্গেই করে। বৃষ্টির মুখ থেকে ইতিমধ্যে সবকিছু শুনেছে সে। লোকটা যে তাকে ভালোবেসে নয় বরং পরিস্থিতির চাপে পড়ে বিয়ে করেছে, জেনেছে সেটা। কিন্তু তাতে ইনায়াতের কিছু যায় আসে না। ভালোবাসা মানেই তো নিজের সমস্ত অস্তিত্ব সমর্পণ করা, সেখানে অহংকার কিংবা সম্মান বাঁচিয়ে চলার হিসেব নিকেশ কিসের। সবথেকে বড় কথা, লোকটা এখন শুধু তার স্বামী, তার অর্ধাঙ্গ। তবে থাপ্পড়ের কথাটাও সে এত সহজে ভুলবে না। বেটা তাকে থাপ্পড় মেরেছিল না, আজ সেও বুঝাবে থাপ্পড়ের পরিণাম, প্রতিশোধ তুলবে ওই নির্দয় লোকের থেকে। তার উপর এখন সবচেয়ে বেশি অধিকার ইনায়াতের। সেই অধিকারের একটু সদ্ব্যবহার করবে না সে। বিরাট জমকালো বাড়ির সামনে একে একে থামল গাড়িগুলো। ইনায়াত গাড়ির জানালার বাইরে তাকিয়ে চোখ বোলালো বিশাল প্রাসাদের মতো বাড়ির দিকে, যেন ইতিহাসের গায়ে মেখে থাকা এক মহিমাময় স্থাপত্য।
গাড়ির ভেতরে বসেই নিজের ফোন বের করে বিয়ের স্ট্যাটাস আপলোড করে দিল তৎক্ষণাৎ। একপাশে বসে থাকা বৃষ্টি মুচকি হেসে বলল, এত জলদি স্ট্যাটাস? জবাবে ইনায়াত কেবল চোখ টিপে হাসল। গাড়ি থামতেই ড্রাইভার দ্রুত এসে দরজা খুলে নামার সময়ে চোখ আটকালো বাবার সঙ্গে নির্ভীকের। ভিতরে চলে যাওয়ার পানে সামনে দাঁড়িয়ে আছে ইভান, তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে যেন নিশ্চিত করতে চাচ্ছে বোনের কোনো অস্বস্তি লাগছে কিনা। ইনায়াত গাড়ি থেকে নামতেই হঠাৎ বাড়ির ভেতর থেকে ছুটে এল এক মেয়ে, বেশ সুন্দরী, পরনে শালীন পোশাক, চেহারায় যেন নির্ভীকের ছাপ স্পষ্ট। লোকটার বোন হবে হয়তো। মেয়েটির চোখে মুখে উচ্ছ্বাস আর বিস্ময় একসঙ্গে। তুমি আমাদের ভাবি? আল্লাহ, আমার বিশ্বাসই হচ্ছে না ভাইয়া শেষ পর্যন্ত বিয়ে করল। তাহলে? মেয়েটির কণ্ঠে রীতিমতো বিস্ময় আর আনন্দ মিশে। ইনায়াত ঠোঁটে এক চিলতে হাসি এনে মেয়েটির দিকে তাকাল। মেয়েটি আবার বলে উঠল, মাশাল্লাহ, ভাইয়ার পছন্দ আছে বলতে হবে। আকাশের চাঁদ নিয়ে এসেছে নিজের জন্য। ইনায়াত খানিকটা অবাক হল। পছন্দ? লোকটা কি সত্যিই পছন্দ করে তাকে, নাকি এ স্রেফ কথার কথা? একবার বৃষ্টির দিকে তাকালো সে। বৃষ্টির মুখেও সেই একই বিস্ময়। ঠিক তখনই বাড়ির ভিতর থেকে ভেসে এলো এক নশান্ত কণ্ঠস্বর, আহ নূর, মেয়েটাকে ভেতরে আসতে দে আগে। এভাবে বাইরে দাঁড় করিয়ে কথা বলবি? অর্ধবয়সী এক নারী বেরিয়ে এলেন বাড়ির ভেতর থেকে। পরনে গাঢ় রঙের দামি শাড়ি, মাথায় হালকা ঘোমটা টানা, চোখে মুখে রাজকীয় গাম্ভীর্য। সেই ইনায়াতের সামনে এসে দাঁড়াতেই নূর নামক মেয়েটি উচ্ছ্বসিত স্বরে বলে উঠল, আহা কাকিমণি, দেখ না, তোমার ছেলে একটা পরী নিয়ে এসেছে। এখন তো বাড়িতে আমার সুনাম কমে যাবে। সবাই শুধু এই পরীর সৌন্দর্যের প্রশংসা করবে। রাত তখন প্রায় একটা ছুঁই নুছুঁই। ইনায়াত একা বসে একটি রুমে, মাস্টার বেডরুমের এক নরম বিছানায়। এতক্ষণ ভয় কাজ না করলেও এখন অজানা এক আতঙ্ক তাকে গ্রাস করে রেখেছে। একটু আগেই তাকে এখানে এনে রেখে গেছে নূর নামের সেই মেয়েটি আর বৃষ্টি মিলে। লোকটা এখনও আসেনি। প্রায় আধা ঘন্টা ধরে একইভাবে বসে সে, সম্পূর্ণ সজ্জিত এক নববধূর বেশে, অপেক্ষার এক ঘেয়েমিতে রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করেছে ইনায়াত। রুমটা বেশ বড়। মাঝখানে রাখা একটি চওড়া বেড, বেডের একপাশে বিশাল আকারের একটি মিরর, অপর পাশে একটা আরামদায়ক কাউচ, এক কোণায় উঁচু কাঠের কাবার্ড। সবকিছুতেই যেন এক অদ্ভুত সামঞ্জস্য। পুরো রুমটাই এক রঙে সাজানো, গাঢ় অ্যাশ কালার। জানালার পর্দাগুলো জর্জেটের, বাতাসে ধীরে ধীরে দুলছে সেগুলো। এতক্ষণ শাড়ি পরে বসে থাকতে বেশ অস্বস্তি লাগছে ইনায়াতের। আর কতক্ষণ অপেক্ষা করা যায় এভাবে বসে বসে? বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো একটা সময়ে। কিছুটা অন্যমনস্ক ভাবেই এগিয়ে গেল কাবার্ডের সামনে। হাত বাড়িয়ে সেটা খুলতেই এক কড়া পারফিউমের গন্ধ নাকে এসে ঠেকল। গভীর শ্বাস নিয়ে সেই সুগন্ধ উপভোগ করল ইনায়াত। ঘ্রাণটা তার ভীষণ পরিচিত। অতঃপর একটু খুঁজতেই হাতে পেল একটি ঢিলেঢালা সাদা টি শার্ট। রাতে আরামদায়ক পোশাক ছাড়া ঘুম আসে না ইনায়াতের। আসার সময় কিছুই নিয়ে আসা হয়নি, তাই দ্বিধা না করেই টি শার্টটা টেনে বের করল। শাড়িটা খুলে ভাঁজ করে রেখে দিল বিছানার উপর। পরনে শুধু জিন্স আর সেই বড় ঢিলেঢালা টি শার্ট। শাড়ির পেটিকোটের নিচে তখন জিন্স পরেছিল ইনায়াত। শাড়ি পরে অভ্যস্ত নয় সে। বাই চান্স যদি হোঁচট খেয়ে পরে খুলে যায় তো থাকবে তখন তার মান সম্মান। তাই জিন্সের উপরেই শাড়ি পরেছিল তখন। তবে বর্তমানে টি শার্টটার সাইজ এতটাই বড় যে সোজা হাঁটু সমান ছুঁই ছুঁই, যেন পুরো শরীরটাই ডুবে গেছে নরম কাপড়ে। একপাশ থেকে নিচের অংশটা গিট্টু দিয়ে কিছুটা উঁচু করল সে। ভবিষ্যতে তো ফ্যাশন ডিজাইনার হওয়ার ইচ্ছা ছিল তার। এর একটু আধটু অ্যাডভান্টেজ না নিলে হয়। চুলগুলো খোলার জন্য হাত বাড়াতেই হঠাৎ দরজার সামনে কারো পায়ের শব্দ ভেসে এলো কানে। মুহূর্তেই থমকে দাঁড়ালো ইনায়াত। দরজা খুলে নিঃশব্দে ভিতরে ঢুকল নির্ভীক। পরনে তখনকার সেই কালো রঙা পাঞ্জাবি। দরজা বন্ধ করে ওপাশ ঘুরতেই চোখ পড়ল ইনায়াতের উপর।
আর সেই দৃষ্টিতেই যেন মুহূর্তের জন্য সবকিছু স্থির হয়ে গেল। মেয়েটি এখন নববধূর সাজে নেই, বরং তারই টি শার্ট পরে দাঁড়িয়ে। অথচ এতেও যেন মেয়েটার সৌন্দর্য একটু ম্লান হয়নি। উজ্জ্বল আলোয় ভেসে উঠছে এক লাস্যময়ী নারীর অমায়িক রূপ। পরনে ঢিলেঢালা টি শার্ট হওয়ার দরুন সেটা কাঁধ থেকে একপাশে নেমে এসেছে। ফলশ্রুতিতে ভিতরে থাকা কালো রঙা ইনারের সরু রেখাটা স্পষ্ট দেখা যাচ্ছে। সেখানে চোখ পড়তেই দ্রুত চোখ ফিরিয়ে নিল নির্ভীক। যেন কিছু দেখে নিশে মুহূর্তেই গলায় শ্বাস ভারী হয়ে উঠেছে। তার এহেন আচরণে থমকাল ইনায়াত। হঠাৎ উপলব্ধি করল নিজের অবস্থান। দ্রুত কাঁধের কাপড় টেনে নিল উপরে। বিড়বিড় করে অস্ফুটস্বরে বলল, আমি আসলে শাড়ি পরতে অভ্যস্ত নই। রাতে ঘুম আসে নাটি শার্ট ছা। কথার শেষটুকু আর মুখ থেকে বেরোতে পারল না পুরোপুরি। মুহূর্তের ব্যবধানে নিজেকে আবিষ্কার করল শক্ত এক বাহুবন্ধনে। কিছু বোঝার আগেই ইনায়াতের ঠোঁট হারিয়ে গেল নির্ভীকের অধরে। হকচকিয়ে গেল ইনায়াত। দেহ নিথর হয়ে মস্তিষ্ক শূন্য হয়ে পড়ল। এই মুহূর্তে সে কি করছে, কি হচ্ছে তার সাথে কিছুই যেন বোধগম্য হচ্ছে না তার। শুধু অনুভূত হচ্ছে এক অস্বাভাবিক উষ্ণতা, এক অচেনা আবেশ যা ধীরে ধীরে তার সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলছে পুরোপুরি। একটা সময় শ্বাস নিতে কষ্ট হল ইনায়াতের, অথচ নির্ভীকের থামার নামগন্ধ নেই। উন্মাদের মতো সে ওর ঠোঁট চেপে ধরে এক অমৃত সুধা পানে মত্ত। একসময় পুরোপুরি শ্বাসরুদ্ধ হয়ে এল। ইনায়াতের নিঃশ্বাসের জন্য ছটফট করতে লাগল। সরাতে চাইল নির্ভীককে, যার দরুন পিছুতে লাগল নিজেকে ছাড়ানোর জন্য। তবে ছাড়ল না নির্ভীক, উল্টো তার সাথে সাথে ঠোঁটে ঠোঁট রেখেই এগিয়ে গেল আরও সামনে। পিছু হটতে হটতে হঠাৎই ইনায়াত দেয়ালে গিয়ে ধাক্কা খেল। এবার সত্যিই মনে হচ্ছে শ্বাস বুঝি রুদ্ধ হয়ে আসল। শূন্য মস্তিষ্কে মাথায় এলো এক অদ্ভুত প্রশ্ন, লোকটা কি তাকে শাস্তি দিচ্ছে নাকি? তার টি শার্ট পরার জন্য সহ্যের সীমা ছাড়িয়ে এবার নিজের সর্বশক্তি দিয়ে নির্ভীকের বুকের ওপর ধাক্কা দিল ইনায়াত। আকস্মিক এহেন ধাক্কায় তাল সামলাতে না পেরে থেমে গেল নির্ভীক। কপালে কপাল ঠেকিয়ে বড় করে শ্বাস নিতে লাগল, যেন নিজেকে সংযত রাখার আপ্রাণ চেষ্টা করছে সে। ইনায়াত তখনও স্তব্ধ, হতবুদ্ধি। কিছুক্ষণ নীরব থেকে কপালে কপাল ঠেকিয়ে নিচু স্বরে বলল, আগেই বলেছিলাম আমি অত্যন্ত বিপজ্জনক। তোমার মঙ্গলের জন্যই সাবধান করেছিলাম, তুমি শোনোনি। এখন তার পরিণাম ভোগ করবে। আমায় বেসামাল করার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা তোমার কল্পনারও বাইরে। তোমার সহ্য ক্ষমতা তুচ্ছ। এমন সহ্য ক্ষমতা নিয়ে এসেছ আমায় ভালোবাসতে? বলেই আচমকাই কাবার্ড খুলে একখানা টি শার্ট ও ট্রাউজার বের করে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়াল সে। ইনায়াত তখনও স্থবির, নিথর হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্ত আগের ঘটনা যেন ঝড়ের মতো বয়ে যাচ্ছে তার ভিতরে। হৃদস্পন্দন তখনও অস্থির। কিছুক্ষণের মধ্যেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো নির্ভীক। পরনে কালো ট্রাউজার সাথে কালো টি শার্টটা গায়ে একদম লেপ্টে আছে। হাতের মাংস পেশিগুলো স্পষ্ট। ভেজা চুল থেকে টপটপিয়ে পানি পড়ছে। হাতে থাকা টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বারান্দার দিকে গেল সে। ইনায়াত আবারও থমকাল। লোকটা কি শাওয়ার নিয়েছে হয়তো? বারান্দা থেকে সোজা এসে বেডের দিকে নিঃশব্দে অগ্রসর হল নির্ভীক। অতঃপর লাইট অফ করে এক কোনায় শুয়ে পড়ল, যেন এই পরিস্থিতি তার কাছে একদম স্বাভাবিক। এদিকে ইনায়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে, চলবে